কলেজের যারা হিন্দু সম্প্রদায়ের লোক আমার মনে হয় না কলেজের মুসলিম সম্প্রদায়ের কোনো শিক্ষকের সঙ্গে যেভাবে নিজামুদ্দিন সঙ্গে চৌধুরীর সঙ্গে ওনাদের আন্তরিক সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আমাদের সঙ্গেও কিন্তু নেই। আমি একদম দাবি করে বলতে পারি। তো বলেছিলাম আজকের সভায় কলেজের অমুসলিম সহকর্মীদেরকে ডাকলে এখানে অনেকেই আসতেন, কিন্তু ডাকা হয়নি। আমার সৌভাগ্য হয়েছিল দ্বিতীয় আমিরে শরীয়ত মৌলানা তৈয়বুর রহমান বড়ভূইয়া সাহেবের সঙ্গে সব সময় আমাদের যোগাযোগ ছিল। প্রায় তিনি বলতেন যে নিজাম অনেক কিছু হর্তা ফার্তা, কিন্তু এনে তো টানিয়া বার করা যায় না, এনে তো খাজও লাগানি যায় না। খাজ করার ক্ষমতা আছিল। তো আমি এই বিষয়গুলো গিয়ে নিজামুদ্দিন সাহেবকে বলতাম যে হুজুর এইভাবে বলেছেন, হুজুর এইভাবে বলেছেন। তিনি নানাভাবে স্বীকার করতেন, কিন্তু রবীন্দ্রনাথের একটা কথা আছে, ভালো করিবারে যার ভীষণ ব্যস্ততা, ভালো হইবারে তার অবসর কোথা। যে মানুষ বালা কাজ করার লাগে ব্যস্ত, তাই বালা ওয়াজ যায় না কোনো দিন। আমি জানতাম যে মৌলানা নিজামুদ্দিন সাহেবের সেই ক্ষমতা ছিল, এবং আপনারা শুনে সুখী হবেন ওনার পিএইচডি থেকে সামাজিক নানা কাজে ওনাকে টেনে আমি নিয়ে যেতাম এবং ওনাকে জড়িত করতাম, কারণ ওই ক্ষমতাটা ওনার ছিল। হযরত আমিরে শরীয়ত মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন, বৃদ্ধজন, এই অনুষ্ঠানে উপস্থিত মৌলানা নিজামুদ্দিন চৌধুরী সাহেবের গুণমুগ্ধ সজ্জন মণ্ডলী এবং মৃত্যুর আগে তিনি যে মাদ্রাসায় পড়িয়েছেন সেই মাদ্রাসার প্রিয় ছাত্র বন্ধুরা, আমি এখানে বসে সবাই তাদের ব্যক্তিগত জীবনে মরহুম মৌলানা নিজামুদ্দিন চৌধুরী সাহেবের সঙ্গে তাদের জীবনের নানা ঘটনা এখানে তুলে ধরেছেন। ওনার পরিবারের সঙ্গে যারা যুক্ত আত্মীয় স্বজন ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কাছে তুলে ধরেছেন, এবং ওনার মূল যে কর্মজীবন, কলেজে প্রায় তিনি 27-28 বছর অধ্যাপনা করেছেন। সেই মূল কর্মজীবনের আমি ওনার সহকর্মী, প্রায় আমাদের জীবনের মূল যে সময়টা একসঙ্গে কলেজে কাটিয়েছি। তিনি বয়সে আমার থেকে বড় ছিলেন। কলেজে আসার আগে বাইরে চাকরি করেছেন, তারপর কলেজে এসেছেন। ওনার সম্পর্কে আমরা প্রথম ওনাকে যেভাবে জেনেছি, আমরা তখন কলেজে স্নাতক স্তরের ছাত্র। উনি সেই সময়ে কলেজে ডিস্টিংশন ফার্স্ট পজিশন পেয়েছেন আসামে। তো সেটা শ্রীকৃষ্ণ সারদা কলেজের জন্য অত্যন্ত গৌরবের একটা বিষয় ছিল। সেই রেজাল্ট হওয়ার পর তিনি কলেজে গেলেন। আমি শুনে ওনাকে দেখতে এলাম। ওনাকে নিয়ে কলেজের কয়েকজন শিক্ষক কলেজের বারান্দা দিয়ে হাঁটছেন। আমরাও পিছু পিছু হেঁটে এসে যখন কলেজের শিক্ষকদের কমন রুমে উনি প্রবেশ করলেন,
তখন আপনারা জানেন দেশরঞ্জন নাথ ছিলেন কলেজের একজন সিনিয়র টিচার। উনি বললেন, এই শোনো, তুমি ডিস্টিংশন ফার্স্ট হয়েছে, কিন্তু কলেজে তো তোমাকে কোনোদিন আমরা দেখিনি। তখন আরও একজন শিক্ষক, আমাদের ইতিহাস বিভাগের শিশির কর, উনি বললেন, ও কলেজে আসেনি বলেই তো ফার্স্ট হয়েছে। মানে এখানে একটা ব্যঙ্গ আছে যে কলেজে না আসায় ফার্স্ট হয়েছে, মানে এলে আমরা হয়তো ফার্স্ট হতো না, আমরা সেইভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারছি না, এই ধরনের একটা ইঙ্গিত সেখানে ছিল। যাই হোক, তারপর তিনি কলেজে যখন এলেন, স্বাভাবিকভাবেই আমার সঙ্গে নয়, কলেজের যারা হিন্দু সম্প্রদায়ের লোক, আমার মনে হয় না কলেজের মুসলিম সম্প্রদায়ের কোনো শিক্ষকের সঙ্গে যেভাবে নিজামুদ্দিনের সঙ্গে, চৌধুরীর সঙ্গে ওনাদের আন্তরিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আমাদের সঙ্গেও কিন্তু নেই। আমি একদম দাবি করে বলতে পারি। তো বলেছিলাম আজকের সভায় কলেজের অমুসলিম সহকর্মীদেরকে ডাকলে এখানে অনেকেই আসতেন, কিন্তু ডাকা হয়নি। আমার সৌভাগ্য হয়েছিল দ্বিতীয় আমিরে শরীয়ত মৌলানা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া সাহেবের সঙ্গে সব সময় আমাদের যোগাযোগ ছিল। প্রায় তিনি বলতেন যে নিজাম অনেক কিছু হর্তা ফার্তা, কিন্তু এনে তো টানিয়া বার করা যায় না, এনে তো খাজও লাগানি যায় না। খাজ করার ক্ষমতা আছিল। তো আমি এই বিষয়গুলো গিয়ে নিজামুদ্দিন সাহেবকে বলতাম যে হুজুর এইভাবে বলেছেন, হুজুর এইভাবে বলেছেন। তিনি নানাভাবে স্বীকার করতেন, কিন্তু রবীন্দ্রনাথের একটা কথা আছে, ভালো করিবারে যার ভীষণ ব্যস্ততা, ভালো হইবারে তার অবসর কোথা। যে মানুষ বালা কাজ করার লাগে ব্যস্ত, তাই বালা ওয়াজ যায় না কোনো দিন। আমি জানতাম যে মৌলানা নিজামুদ্দিন সাহেবের সেই ক্ষমতা ছিল, এবং আপনারা শুনে সুখী হবেন, ওনার পিএইচডি থেকে সামাজিক নানা কাজে ওনাকে টেনে আমি নিয়ে যেতাম এবং ওনাকে জড়িত করতাম, কারণ ওই ক্ষমতাটা ওনার ছিল। ওনার ছেলে নাহিদ খুব মূল্যবান দুটো কথা বলেছে, সংক্ষিপ্ত বক্তব্য, কিন্তু সবচাইতে মূল্যবান কথা সে বলেছে। একটা হচ্ছে ওনার জন্য আমরা দোয়া করব, আমরা মনে প্রাণে আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে ওনার মাগফিরাতের জন্য, ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই দোয়া করছি। সেই সঙ্গে সে যে কথাটা বলেছে যে ওনার লিগেসিটাকে ধরে রাখা, ওনার লিগেসিটা কী, সেটাই আজকের দিনে আমরা যারা মুসলিম সম্প্রদায়, আমাদের কাছে সবচাইতে বড় কাজ হচ্ছে এই। তো ওনার লিগেসিটাকে বুঝতে হবে। এখানে বলা হয়েছে, আমার আগে আমার বড় ভাই হাইয়ার সেকেন্ডারির ইংরেজি বিভাগের প্রবক্তা, নামটা আমার মিসবাউর রহমান সাহেব, যে সিনিয়র মাদ্রাসায় হাইলাকান্দিতে সেই সময়ে নানা অনুষ্ঠানে আমরা যেতাম। আমাদের দ্বিতীয় আমিরে শরীয়ত সেখানকার সুপারিনটেন্ডেন্ট এবং যে সকল শিক্ষকরা সেখানে ছাত্রছাত্রীদেরকে পড়াতেন, এবং আপনারা জানেন এই সিনিয়র মাদ্রাসার যে ধারণা, যে ঐতিহ্য, যে লিগেসি, সেটা আমাদের প্রথম আমিরে শরীয়ত উনার মস্তিষ্ক প্রসূত। কি যে আমাদের ধর্মীয় জ্ঞানের সঙ্গে আধুনিক জাগতিক জ্ঞানের প্রয়োজন আছে। সমাজ আজকে আমরা যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, আমাদের কাছে ধর্মীয় শিক্ষা এগুলো অর্থহীন।
আবার যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত তারা মনে করেন যে এই জেনারেল শিক্ষিত মানুষগুলা বিকৃত, এদের কোনো প্রয়োজন নেই। এই যে সমস্যা সেটা আজকের নয়, ইসলামের আমরা যদি জ্ঞানতত্ত্বের ইতিহাস বিশ্লেষণ করি সেই বিতর্কটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। আপনারা ইবনে তাইমিয়ার নাম শুনেছেন। উনার জীবনের মূল যে কর্ম, এই সংঘাতকে মেটানোর জন্যই তিনি তার মূল গ্রন্থটি লিখেছিলেন এবং ইসলামী পরিভাষায় ইলমুল আকল আর ইলমুল নকল এই দুইটাকে মিলাতে গিয়ে তিনি তার জীবনের মূল গবেষণাটাকে সেইভাবে ব্যয় করেছেন। এইভাবে মৌলানা ফজলুর রহমান চিকাগো বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের উনিও সেই বিষয়টা নিয়ে চর্চা করেছেন। যাই হোক, সেই বিষয়টা এই যে জিনিসটা ইবনে তাইমিয়া তো বলেছেন যে ইলমুল নকল যেটা ওহির মাধ্যমে প্রাপ্ত যে জ্ঞান সেটা তো সত্য, ঠিক সেইভাবে ইলমুল আকল যুক্তিবুদ্ধির জ্ঞানটাও সত্য। যখন মিলবে না তখন ধরে নিতে হবে যে হয় আমরা সেই ওহিপ্রাপ্ত জ্ঞানটাকে বুঝতে পারছি না বা আমাদের যুক্তির কোন জায়গায় ভুল আছে, দুইটার মধ্যে কোনো সংঘাত থাকতেই পারে না। তো সিনিয়র মাদ্রাসা সেই চিন্তাধারার একটা ফসল, যেখানে এই দুই জ্ঞানের সমন্বয় সাধিত হয়েছে। ফলে আমরা এমন কিছু আলিম পেয়েছিলাম যাদেরকে তো আমরা বললাম, আমাদের রাঙ্গাউটির হুজুরের কথা, বাউয়ারঘাটের মৌলানা আব্দুর রেজাক বড়বুইয়া সাহেব, অনেকে পাননি, যারা পাননি আপনারা দুর্ভাগ্যবান। আজকে আমাদের হাফিজ রশিদ সাহেবের কথাই বলুন, আবুল হোসেন মজুমদারের কথাই বলুন, এদেরকে আমরা যেভাবে কোনো আধুনিক সভায় নিয়ে বসাতে পারতাম ঠিক সেইভাবে তারা দিনী সভাতেও বসতে পারতেন। তো কলেজে এই যে 27-28 বছরের আমাদের এক জায়গায় বসা, সেখানে আমাদের মাদ্রাসার ছাত্র যারা আছো, প্রতিদিন যারা নতুনভাবে আসছেন তাদেরকে জায়গা নিয়ে তোমরা দাঁড়িয়ে থাকবে বারান্দায়। এরজুর বলেছেন যারা নতুন অতিথিরা আসছেন তাদেরকে বসার জায়গা দিবে আমাদের মাদ্রাসার ছাত্ররা। তো আমাদের সেই সময়টা নানা ধরনের, উনি খুব খোলা মনের মানুষ ছিলেন, হাসি কৌতুক তো হতোই, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে উনার মানে আমি নিজেই বা উনিও, যেমন ধরুন একটা ঘটনার কথা বলছি, আমি বললাম যে ঋগ্বেদ সবচাইতে পুরানা বেদ, এটা তথ্য পেলাম। ঋগ্বেদের যে ভাষা, সেই ভাষা জেন্দাবেস্তা পার্সি ভাষায় লেখা, সেই জেন্দাবেস্তার ভাষা এবং ঋগ্বেদের ভাষা প্রায় 80% একই ভাষা। তো ওনার সঙ্গে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে তিনি অনেক কিছু সংযোগ করলেন। তারপর এইভাবে ওনার সঙ্গে আলোচনা করে তিনিও আমার কাছ থেকে অনেক কিছু আলোচনা করে, তো ওইভাবে আমরা মানে আমাদের আলোচনা চলতো। শেষ আমাদের বৌদ্ধিক যে আলোচনা, আমি আজকাল কিছু লেখালেখি করার চেষ্টা করছি, আপনারা হয়তো দেখেছেন বার্তালিপি সাময়িক প্রসঙ্গ কলকাতার আরম্ভ পত্রিকা থেকে প্রায় প্রতি সপ্তাহেই আমার লেখা বেরোচ্ছে। তো বার্তালিপিতে আমি ইউনিফর্ম সিভিল কোড, আপনারা জানেন যে আসামের ভারতের এই মুহূর্তে সবচাইতে চর্চিত একটা বিষয়। আমার লেখাটা যখন বেরোয়, মুসলিম পার্সোনেল ল নিয়ে পড়াশোনা করলেও যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, যাদের অভিজ্ঞতা বেশ, স্বাভাবিকভাবেই আমাদের থেকে তাদের জ্ঞান বেশি। তো আমি এই আর্টিকেলটা লিখতে গিয়ে ওনাকে টেলিফোন করে অনেকগুলো বিষয় আমি পরিষ্কার হয়ে গিয়েছি।
তো যে কাজটা একসময় সমস্যায় পড়লে আমরা রাঙ্গাউটির হুজুরের কাছে যেতাম, অধ্যাপক আবুল হোসেন মজুমদার আমাদের সমাজ ওনাকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। উনি আমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দিতেন। আর শেষ ভরসা ছিলেন মৌলানা নিজামুদ্দিন সাহেব, উনিও আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। তিনি যেদিন মারা যান তার একদিন আগে আমার শেষ কথা ওনার সঙ্গে রাঙ্গাউটিতে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে সভা হবে, আমি ওনাকে আমন্ত্রণ জানালাম যে আপনাকে আসতে হবে। উনি উল্টা আর গরম হয়ে গেছেন, আমি হজর থেকে আইলাম, বাঁচিয়া আছি না মরিয়া আছি, একটা টেলিফোন করা নাই, ও তোমার সাবুদ্দিনেও আমার টেলিফোন করছে না। আমি ডঙ্গে ডঙ্গে কইলাম, মানুষে একবার যাইতে পারত না, কদিন বাদে বাদে হজ যাওয়া আমরা জানলে টেলিফোন করতাম, জানছি না যে এবার আগে কইসলাই নি আমরা রে। ইটা বাদ দেও মিটিংও আইন জানি যে কোনো মতে, আর ওনার সঙ্গে কথা হবে না। আমার বাড়িতে অনেক বিষয় থাকে যেখানে আলিমুল আমাদের প্রয়োজন হতো, টেলিফোনে বললেই উনি গিয়ে উপস্থিত হতেন। আমার মেয়ের বিয়ে উনি পড়িয়েছিলেন, বিয়ার যে অনুষ্ঠান, আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে দোয়া করব উনি যেন মাগফিরাত লাভ করেন। আর ছাত্রছাত্রীদেরকে বলছি, আপনাদেরকে যদি কাউকে সামনে রেখে আদর্শ মনে করে বড় হতে চান আপনারা, তার মধ্যে নিঃসন্দেহে মৌলানা নিজামুদ্দিন চৌধুরী একজন। এই বলে আজকের এই স্মরণসভা অনুষ্ঠানের যারা আয়োজক, তারা আমাকে এই আমার নিজের জীবনের অভিজ্ঞতা ব্যক্ত করার সুযোগ দেওয়ায় ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম।